আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফ হোসেন, সহকারী শিক্ষক, বামনা আহমদুল্লাহ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আজকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত। তোমরা সবাই ভালো আছো? আজকে আমার পাঠদানের বিষয়বস্তু হচ্ছে রসায়নের ধারণা, পদার্থের অবস্থা এবং পদার্থের গঠন। যেহেতু আমি বিজ্ঞানের টিচার, তাই প্রথম বিজ্ঞান সম্পর্কে দুই চারটা কথা বলতে চাই। বিজ্ঞান কি এবং বিজ্ঞান কাকে বলে? বিজ্ঞান কথাটার অর্থ বিশেষ জ্ঞান। জ্ঞান হলো কোনো কিছু সম্পর্কে তথ্য, আর বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান, যা পর্যবেক্ষণ ও পরীক্ষা থেকে পাওয়া বা পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত এবং বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। বিজ্ঞানের প্রধান দুইটি ভাগ বা শাখা হচ্ছে জড়বিজ্ঞান এবং জীববিজ্ঞান। জড়বিজ্ঞানের আরেক নাম ভৌতবিজ্ঞান। ভৌতবিজ্ঞানের দুইটি শাখা হচ্ছে রসায়ন বিজ্ঞান ও পদার্থবিজ্ঞান, আর জীববিজ্ঞানের দুটি শাখা হচ্ছে প্রাণীবিজ্ঞান ও উদ্ভিদ বিজ্ঞান। যেহেতু আজকে আমি রসায়ন সম্পর্কে প্রাথমিক ধারণা দেব, তাই প্রথমেই রসায়নের ডেফিনেশন বা সংজ্ঞাটি বলতে হয়। রসায়ন বলতে আমরা বুঝি বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে। এখন কিভাবে রসায়ন কথাটার উৎপত্তি হয়েছে এ সম্পর্কে আমরা একটু বলতে চাই। মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে আলকেমি বলা হতো, আর গবেষকদের বলা হতো আলকেমিস্ট। আলকেমি শব্দটি এসেছে আরবি শব্দ আলকেমিয়া থেকে। আলকেমিয়া শব্দটি আবার এসেছে কিমি শব্দ থেকে। এই কিমি শব্দ থেকে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ হলো রসায়ন। আলকেমিস্ট জাবির ইবনে হাইয়াম সর্বপ্রথম গবেষণাগারে রসায়নের গবেষণা করেন, তাই তাকে কখনো কখনো রসায়নের জনক বলা হয়ে থাকে। তবে রসায়নের প্রকৃত রহস্য উদ্ভাবন করে রসায়ন চর্চার প্রথম শুরু করেন অ্যান্টনি ল্যাভয়েশিয়ে, রবার্ট বয়েল, স্যার ফ্রান্সিস বেকন এবং জন ডাল্টন সহ অন্যান্য বিজ্ঞানী। অ্যান্টনি ল্যাভয়েশিয়েকে আধুনিক রসায়নের জনক বলা হয়। এখন রসায়নকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। এক নম্বর ভৌত রসায়ন। ভৌত রসায়ন। দুই নম্বর জৈব রসায়ন। তিন নম্বরে অজৈব রসায়ন। রসায়নের পরিধি বা ক্ষেত্র ব্যাপক। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই রসায়নের প্রয়োগ লক্ষ্য করা যায়। তুমি যে জামা কাপড় পরেছ, যে পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করেছ, যে চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছ, বা ত্বকে যে কসমেটিক ব্যবহার করছে, তাই রসায়নের অবদান। এছাড়া আমরা পরিষ্কারের কাজে সাবান, টয়লেট ক্লিনার, জীবন রক্ষার জন্য ব্যবহার করছি বিভিন্ন ঔষধ সামগ্রী, আমাদের খাদ্য চাহিদাকে পূরণ করার জন্য ফসল খেতে ব্যবহার করছি সার, কীটনাশক, যানবাহনে ব্যবহার করছি পেট্রোল, ডিজেল। এসবই শিল্পক্ষেত্রে বিভিন্ন পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হচ্ছে। সত্যি কথা বলতে কি, রসায়নের পরিধি এক ক্ষুদ্র পরিসরে লিখে শেষ করা যাবে না। এখন আমরা পদার্থ সম্পর্কে আলোচনা করতে চাই। পদার্থ বলতে কি বুঝো? পদার্থ বলতে বুঝি যার ওজন আছে, যা স্থান দখল করে এবং যা বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে, তাকে পদার্থ বলে। পদার্থের তিনটি অবস্থা আছে: কঠিন, তরল, বায়বীয়। পদার্থকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে: মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। এখন মৌলিক পদার্থ কাকে বলে?
যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। এবং যেমন হাইড্রোজেন একটি মৌলিক পদার্থ, অক্সিজেন একটি মৌলিক পদার্থ। কারণ হাইড্রোজেনকে ভাঙলে হাইড্রোজেন ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, অক্সিজেনকে ভাঙলেও অক্সিজেন ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না। আর যৌগিক পদার্থ হলো যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে এক বা একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। যেমন পানি একটি যৌগিক পদার্থ, কারণ পানিকে ভাঙলে হাইড্রোজেন ও অক্সিজেন দুটি মৌলিক পদার্থ পাওয়া যায়। হাইড্রোজেনের দুইটি পরমাণু আছে এবং অক্সিজেনের জায়গায় একটি পরমাণু। এখন অণু ও পরমাণু নিয়ে আমরা আলোচনা করব। অণুকে ভাঙলে, যেহেতু পানি একটি অণু, অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়, আর পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, আর অণু হচ্ছে দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, তাকে অণু বলে। একই মৌলের একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হলে তাকে মৌলের অণু বলা হয়, যেমন অক্সিজেন, O2। আর ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু পরস্পরের সাথে যুক্ত হলে তাকে যৌগের অণু বলে, যেমন কার্বন ডাইঅক্সাইড, পানি। এখন মৌলের প্রতীক নিয়ে আলোচনা করব। মৌলের প্রতীক কাকে বলে? কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে? যেমন হাইড্রোজেনের প্রতীক H, অক্সিজেনের প্রতীক O, নাইট্রোজেনের প্রতীক N। তেমনি কোবাল্টের প্রতীক হয় CO, নিকেলের প্রতীক হয় Ni, সোডিয়ামের প্রতীক হয় Na। এখন সংকেত। অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলা হয়, যেমন N2 অণুর সংক্ষিপ্ত রূপ। পারমাণবিক সংখ্যা, এখন পারমাণবিক সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব। পারমাণবিক সংখ্যা হলো কোন মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। যেমন সোডিয়াম, সোডিয়ামের ক্ষেত্রে এর ভর হলো 23, পারমাণবিক সংখ্যা হলো 11। এখানে ভর সংখ্যা হলো 23, ভর সংখ্যা, এবং পারমাণবিক সংখ্যা হলো 11, পারমাণবিক সংখ্যা। এখন ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে আমরা নিউট্রন সংখ্যা বের করতে পারি। যেমন এ জায়গায় ভর সংখ্যা হলো A সমান 23 আর পারমাণবিক সংখ্যা Z সমান 11, নিউট্রন সংখ্যা হবে A মাইনাস Z, অর্থাৎ 23 বিয়োগ 11, 12। এখন আমরা শক্তি স্তর নিয়ে একটু আলোচনা করতে চাই। বোর পরমাণু মডেলে যে শক্তি স্তরের কথা বলা আছে তাকে প্রধান শক্তি স্তর বলা হয়। প্রতিটি প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা টুয়াইস n স্কয়ার। কে হলো প্রধান শক্তি, কে শক্তি স্তরের জন্য n = 1, কে শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা টুয়াইস n স্কয়ার। এল শক্তি স্তরে n সমান 2, এল শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা টুয়াইস n স্কয়ার, অর্থাৎ 8টি। আর এম শক্তি স্তরে n = 3 হলে
এম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হবে 18টি, এন শক্তি স্তরের জন্য n = 4 হলে এন শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হবে 32টি। আমি একটি দেখাইতেছি এন শক্তি স্তরে n এ জায়গায় এন শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হবে টুয়াইস n²। তাহলে n = 4 হলে 2 গুণ 4² অর্থাৎ 32টি। এখন উপস্তর সম্পর্কে ধারণা দিতে চাই। আমরা দেখেছি প্রতিটি প্রধান শক্তি স্তরে n দিয়ে চিহ্নিত করা হয়, আর শক্তি স্তরগুলো আবার উপস্তরে বিভক্ত থাকে এবং এই উপস্তরকে l দ্বারা চিহ্নিত করা হয়। l এর মান 0 থেকে n-1 পর্যন্ত। l এর মান 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত। এখন এই উপস্তরগুলোকে অরবিটাল বলা হয়। এই উপস্তর বা অরবিটালগুলোকে sp-df, উপস্তর বা অরবিটালগুলোকে sp-df দ্বারা চিহ্নিত করা হয় বা সূচিত করা হয়। n = 0 হলে l = 0 অর্থাৎ অরবিটালে একটি 1s। n = 2 হলে l = 0, 1 অর্থাৎ অরবিটাল 2টি 2s2p। n = 3 হলে l = 0, 1, 2 অর্থাৎ অরবিটাল 3টি 3s, 3p, 3d। n = 4 হলে l = 0, 1, 2, 3 অর্থাৎ অরবিটাল 4টি 4s, 4p, 4d, 4a। n = 5 হলে l = 0, 1, 2, 3, 4 অর্থাৎ এখানে অরবিটাল থাকবে 5টি 4s, 4p, 4d, 4f। প্রতিটি অরবিটালে ইলেকট্রন সংখ্যা আছে 2 × 2l + 1। এখন s = 0, sp = 1, d = 2, f = 3। এই রুলস এবং n + l এই রুলস ব্যবহার করে আমরা ইলেকট্রনের শক্তি সম্পর্কে আমরা ধারণা দিতে পারি। যেমন 3d এবং 4s, 3d এবং 4s এর ভিতরে কোনটি শক্তি বেশি? যেমন এখানে প্রধান শক্তি স্তর n = 3 এবং l এর জন্য d এর মান হবে 2। তাহলে n প্লাস l সমান হবে 3 + 2। আর 4s এর জন্য n এর মান হবে 4 আর l এর মান হবে 0। সুতরাং 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে 3d তে আগে ইলেকট্রন প্রবেশ করবে। যেহেতু 4s এর মান কম, 3d এর মান বেশি, 3d এর মান হয় 5। আজকে এ পর্যন্তই আমরা আলোচনা করলাম। সামনের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। যেহেতু এখন একটা আমরা ক্রিটিক্যাল সময় পার করছি, তাই তোমরা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে পারবে এবং মাস্ক ব্যবহার করবে। পরিবার পরিজন নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আসসালামু আলাইকুম।